আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ক্যাশ মেমো নিয়ে। তো গত পর্বে কিন্তু আমরা চালান নিয়ে আলোচনা করেছিলাম। তো চালানের বিপরীত জিনিসটি হলো ক্যাশ মেমো। চালান কেন তৈরি করা হয়? ক্রয় বা বিক্রয়ের সময় যদি বাকিতে ক্রয় বা বিক্রয় হয় সেই ক্ষেত্রে চালান তৈরি করি, আর এটা নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো তৈরি করতে হয়। ঠিক আছে, তাহলে ক্যাশ মেমো আমরা কেন তৈরি করি? নগদ মূল্যে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। তো ক্যাশ মেমো কে প্রস্তুত করে? চালানের মতোই। চালান যেরকম বিক্রেতা প্রস্তুত করে, ক্যাশ মেমো বিক্রেতাই প্রস্তুত করে। ঠিক আছে, এই যে বিক্রেতা ক্যাশ মেমো প্রস্তুত করে আহ, ক্রেতাকে সেই ক্যাশ মেমোটি দিয়ে দেয় এবং ক্যাশ মেমো থেকে ক্রেতা তার পণ্যের নাম, পরিমাণ, দর, মোট মূল্য এবং নেট মূল্য বা কমিশন ইত্যাদি সম্পর্কে সব তথ্য সেখানে পেয়ে যায়। ঠিক আছে, ক্যাশ মেমো বিক্রেতা কিন্তু সাধারণত ৩ কপি করে। কয় কপি? ৩ কপি। তো সাধারণত ৩ কপি করে, কিন্তু বেসিক্যালি এখন আধুনিক যুগে এটা ২ কপি দিয়েই হয়ে যায়। বাট আমাদের বইতে যেহেতু ৩ সেট রয়েছে, এই ৩ সেটে এটাই আমাদের পড়তে হবে। এমসিকিউতে কিন্তু এই জিনিসটাও অনেক বেশি আসে। তো আমার এই টপিক থেকে কিন্তু আমি এমসিকিউ দিব তোমাদেরকে, তোমরা অবশ্যই এমসিকিউ গুলা দেখবে। হ্যাঁ, তাহলে ক্যাশ মেমো সাধারণত ৩ সেট করা হয়। এই ৩ সেট করা হয় কেন? প্রশ্ন করতে পারো, তাই না? এক সেট ক্রেতাকে দিয়ে দেয়, যে পণ্য ক্রয় করে তাকে একটা দিয়ে দেয়। আরেক সেট আহ, আর ২টা সেট থাকে বিক্রেতার কাছে। তো বিক্রেতা, দেখো, একটা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অনেক থাকে। ঠিক আছে, যেমন সেলস ডিপার্টমেন্ট, একটা শোরুম এক জায়গায় থাকে, প্রোডাক্ট আবার তার অফিস আর এক জায়গায় থাকে। ঠিক আছে, তো ওই যে শোরুম বা সরাসরি সেলস করার সময় বিক্রেতা বা বিক্রয় কর্মী একটা অংশ রেখে দেয়, আরেকটি অংশ ভবিষ্যতে অডিট করার জন্য এটা অফিসে রেখে দেয়। এই জন্য ৩ সেট করতে হয়। ঠিক আছে, তাহলে ক্যাশ মেমো কিভাবে তৈরি করে? ক্যাশ মেমো অনেকটাই চালানের মতোই তৈরি করা হয়। ঠিক আছে, তো ক্যাশ মেমো তৈরি করাটা কিন্তু চালানের মতোই। চালানে যেরকম তোমার বিক্রেতার নাম, ঠিকানা সম্বলিত একটা অংশ উপরে থাকবে। আর তারপরে এখানে এই বক্সের মধ্যে ক্যাশ মেমো সুন্দর করে এভাবে লিখে দিব। ডান পাশে, বাম পাশে গিয়ে কি হবে? ভাউচার নং দিতে হবে। ভাউচার নং দিব, তার নিচে ক্রেতার নাম এবং ক্রেতার ঠিকানা। ডান পাশে কি হবে? চালানের মতো ডান পাশে তারিখ বসাইতে হবে। ঠিক আছে, ডান পাশে তারিখ বসাবো, বাম পাশে ভাউচার নম্বর, ক্রেতার নাম, ঠিকানা। ঠিক আছে, আর চালানে কিন্তু চালান নং থাকতো। তাহলে ক্যাশ মেমোতে কি থাকবে? ভাউচার নং থাকবে। তাইলে দেখো, ক্যাশ মেমোতে কিন্তু বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সবার উপরে থাকবে। তারপরে ডান ডান সাইডে থাকবে তারিখ, বাম সাইডে থাকবে ভাউচার নং, ক্রেতার নাম, ঠিকানা, এগুলো থাকবে। এখন এই যে এই ক্যাশ মেমোর যে ডেসক্রিপশন অংশটুকু থাকে বা বিস্তারিত পণ্যের বিস্তারিত বিবরণ সম্বলিত একটা কলাম থাকে, ছক থাকে। এই ছকে ক্রমিক নং একটি কলাম, বিবরণ একটি কলাম, দর টাকা একটি কলাম, পরিমাণ একটি কলাম এবং টাকার পরিমাণ, এই মোট 5টি কলাম থাকবে। এখানে 5টি কলামে দেখো ক্রমিক নম্বর 1, 2, 3 দিয়ে প্রত্যেকটি পণ্যের নাম লিখতে হবে। তো এখানে একটি পণ্য দেওয়া আছে নমুনাতে, জেল কলম, এটা 5 টাকা করে। এটা 1000 পিস কিনেছে, তাহলে 1000 গুণন 5 সমান 5000 টাকা হবে। ঠিক আছে, এখানে আবার কারবারি বাট্টা দিয়ে দিচ্ছে। তো কারবারি বাট্টা কি, এই সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে কারবারি বাট্টা কি। পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে পরিমাণ বাট্টা ইনস্ট্যান্টলি দিয়ে দেওয়া হয় সেটি হলো কারবারি বাট্টা। ঠিক আছে, অর্থাৎ এইটা তৎক্ষণাৎ দিয়ে দেওয়া হয়, এটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা তো তৎক্ষণাৎ বাদ দিতে হয়, যেহেতু 5% আছে, তাইলে 5000 টাকার 5% হবে 250 টাকা। এই 250 টাকা বাদ দিলে বের হবে 4750 টাকা। এটি কথায় লিখে দিতে হবে 4750 টাকা এইটা। তারপরে এই ক্ষেত্রে দেখো, চালানে কিন্তু ক্রেতার স্বাক্ষর ছিল না, ক্রেতার স্বাক্ষর কোথাও দেওয়া লাগে নাই। বাট ক্যাশ মেমোতে ক্রেতার স্বাক্ষর দিতে হবে। কেন দিতে হবে? কারণ ক্রেতা এখানে মূল্য ইনস্ট্যান্টলি পরিশোধ করে দিচ্ছে, তো তার সেও তো একটা অংশ দিচ্ছে, তাই না? বিনিময় দিচ্ছে, এজন্য তার স্বাক্ষরটা দরকার আছে। আর
চালানের ক্ষেত্রে কিন্তু বাকিতে কিনতেছে, সে শুধু পণ্যই নিয়ে যাচ্ছে, বাট টাকা পরিশোধ করতেছে না, এই জন্য তার স্বাক্ষরটা না হলেও চলছে। বাট এই ক্ষেত্রে সে নগদ অর্থ পরিশোধ করছে, এই জন্য ক্রেতার স্বাক্ষর এবং ডান পাশে বিক্রেতার স্বাক্ষর চালানের মতো কম্পালসারি থাকবে। এখানে বিশেষ দ্রষ্টব্য লিখে দিতে হবে, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, কারণ নগদে বিক্রয় করছে, নগদে বিক্রয় করলে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা লিখে দিতে হবে। হ্যাঁ, আর চালানের ক্ষেত্রে কিন্তু বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিয়েছিলাম, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। বাট এই ক্ষেত্রে বিক্রিত পণ্যের পণ্য ফেরত নেওয়া হয় না, এই কথাটি লিখে দিতে হবে। হ্যাঁ, ক্রেতার স্বাক্ষর নিতে হবে, বিক্রেতার স্বাক্ষর নিতে হবে। তাইলে ক্যাশ মেমো কয় সেট তৈরি করা হয়? 3 সেট। কি কি? 1 সেট ক্রেতার কাছে থাকে, আর 2 সেট থাকে বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে। ঠিক আছে? তো বিক্রয়কারী প্রতিষ্ঠানে 1 সেট হলো বিক্রয় কর্মী বা বিক্রয় অফিসে থাকে, আরেক সেট হলো তাদের যে মেইন অফিস যেটা থাকে ভবিষ্যৎ অডিট করার জন্য আরেকটি কপি রেখে দেয়। ঠিক আছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারপরে ক্যাশ মেমো কে তৈরি করে? ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা। ঠিক আছে? ক্যাশ মেমো কেন তৈরি করা হয়? নগদে পণ্য ক্রয় ও বিক্রয়ের জন্য। যেহেতু বিক্রেতা তৈরি করে, তার মানে নগদে বিক্রয়ের জন্য। আর নগদে বিক্রয় করার জন্য বিক্রেতাই তৈরি করে। তার মানে এইটা যদি বলে যে ক্যাশ মেমো কেন তৈরি করা হয়, তাহলে নগদে বিক্রয় এরকম অপশন যদি থাকে এমসিকিউতে, তাহলে সেটাই দিয়ে দিবা। আর এরকমই থাকবে। নগদে ক্রয় ও বিক্রয় এরকম থাকার সম্ভাবনা খুব কম। তাহলে আমরা ক্যাশ মেমোর নমুনা সহ শিখলাম। তাহলে এখান থেকে আমরা কয়েকটি এমসিকিউ দেখি। তো দেখো এমসিকিউ কি আছে? ক্যাশ মেমো কি? ক্যাশ মেমো হলো নগদ বিক্রয়ের প্রমাণপত্র। কি? নগদ বিক্রয়ের প্রমাণপত্র, এটা ক্যাশ মেমো। 2 নম্বর বলা আছে ক্যাশ মেমো কখন ব্যবহার করা হয়? ধারে পণ্য বিক্রয়ের সময় নেবার, ধারে পণ্য বিক্রয়ের সময় চালান ব্যবহার করা হয়, ধারে পণ্য ক্রয়ের সময় নেবার, এটাও চালান ব্যবহার করা হয়, নগদে পণ্য বিক্রয়ের সময় এইটা হতে পারে, নগদে পণ্য বিক্রয়ের সময় ক্যাশ মেমো তৈরি করা হয়। কিস্তিতে বিক্রয়ের সময় ক্যাশ মেমো বা চালান কি করতে হবে এই বিষয়ে আমরা এখন পর্যন্ত শিখি নাই, এটা আমরা পরে শিখবো। হ্যাঁ, তারপরে ক্যাশ মেমো কে প্রদান করে? ক্যাশ মেমো কে তৈরি করে? তৈরি করে কে? বিক্রেতা। তাইলে এটা বিক্রেতাই প্রদান করে, তাইলে বিক্রেতা। ক্যাশ মেমো কে গ্রহণ করে? ক্রেতা। ঠিক আছে? তাইলে ক্যাশ মেমো প্রদান করে বিক্রেতা, ক্যাশ মেমো গ্রহণ করে ক্রেতা। ওকে, ক্যাশ মেমোতে সাধারণত কোন তথ্যটি থাকে না? পণ্যের নাম থাকবে, মূল্যও থাকবে, বিক্রেতার স্বাক্ষর থাকবে, দেনাদারের নাম, দেনাদারের নাম থাকে না ক্যাশ মেমোতে, দেনাদারের নাম থাকে না। ঠিক আছে? দেনাদারের নাম থাকবে না। ওকে, তারপরে ক্যাশ মেমোর ভিত্তিতে কোন হিসাবটি লেখা হয়? ক্যাশ মেমোর ভিত্তিতে কোন হিসাব লেখা হয়? বিক্রয় হিসাব লেখা হয়। কি হিসাব লেখা হয়? বিক্রয় হিসাব। বা এখানে দেখো অপশনের দেনাদার হিসাব আছে, পাওনাদার হিসাব আছে, মূলধন হিসাব আছে, নগদ হিসাব আছে। তাহলে এখানে নগদ হিসাব লিখতে হবে। কি লিখতে হবে? নগদ হিসাব। বিক্রয় হিসাব চালানের ভিত্তিতেও হয়, বাট নগদ হিসাবটা ক্যাশ মেমোর ভিত্তিতে হবে। তাহলে ক্যাশ মেমো সাধারণত কয় কপি করা হয়? এই যে দেখো এমসিকিউ চলে আসছে, 1 কপি, 2 কপি, 3 কপি, 4 কপি। তোমাদের জানার কথা, আমি কিন্তু বারবার বলে দিছি। কত কপি হবে বলো তো? ক্যাশ মেমো সাধারণত 3 কপি হয়। ক্যাশ মেমো কোন ধরনের দলিল? এটি হলো এটা যেহেতু পণ্যটা বাহিরে চলে যায়, বিক্রয়ের সময় করা হয়, এই জন্য বহিরাগত দলিল এটি। ঠিক আছে? ক্যাশ মেমো সংরক্ষণ করা হয় কেন? এটা হলো আইনি প্রমাণ হিসেবে। ঠিক আছে? আইনি প্রমাণ হিসেবে ক্যাশ মেমো সংরক্ষণ করা হয়। ক্যাশ মেমো দ্বারা কোন লেনদেন প্রমাণিত হয়? এটা হলো নগদ বিক্রয়, এটা প্রমাণিত হয়, বাকিগুলো হবে না। তো এই ছিল ক্যাশ মেমো সংক্রান্ত বিষয়। তোমরা আশা রাখি ক্যাশ মেমো নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। ক্যাশ মেমো তৈরি করাটা খুব সহজেই পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। বাই বাই।